হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। এটা পার্ট 37 ভিডিও। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি কি হবে? সবার আগে আমাদের জানতে হবে যে টাকার অবমূল্যায়নটা কি। টাকার অবমূল্যায়ন হচ্ছে টাকার ভ্যালুয়েশন কমে যাওয়া। কিছুদিন আগেই কি ছিল, $1 সমান 83-84 টাকা ছিল, সেই জায়গায় বর্তমানে এখন 93-94 টাকা। অর্থাৎ কি, আগে 83 বা 84 টাকা দিয়ে $1 পাওয়া যেত, এখন সেই একটা ডলার কিনতে গেলে আমাকে খরচা করতে হবে কত, 93 বা 94 টাকা। অর্থাৎ টাকার ভ্যালুয়েশন কমে গেছে, যার জন্যই ডলারের দাম বেড়ে গেছে। এইবার প্রশ্নটা কি রয়েছে, টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি কি হবে? টাকার ভ্যালুয়েশন কমে গেলে দেশের রপ্তানি কি হবে? মুদ্রা কথা হচ্ছে এইটা। এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে কমবে, অপশন বিতে রয়েছে বাড়বে, অপশন সিতে রয়েছে একই থাকবে, অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। এবার সবার আগে জানতে হবে রপ্তানি কি। রপ্তানি হচ্ছে আমাদের দেশের পণ্য অন্য দেশে যদি যায়, অন্য দেশে গিয়ে বিক্রি হয়, সেটা হচ্ছে রপ্তানি। আর অন্য দেশ থেকে আমরা যদি নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে আমদানি। অর্থাৎ আমাদের দেশীয় পণ্য অন্য দেশে বাজারে যখন বিক্রি হবে তখন সেটা হচ্ছে রপ্তানি। এবার ধরুন, যে ব্যক্তি আগে $1 নিয়ে এসে আমাদের দেশ থেকে 84 টাকার জিনিস নিয়ে যেতে পারছিল, সে এখন কি করছে, সে এখন $1 নিয়ে এসে 93-94 টাকার জিনিস নিয়ে যেতে পারছে, কারণ টাকার ভ্যালুয়েশন বা অবমূল্যায়ন হয়ে গেছে, ভ্যালুয়েশন কমে গেছে। তাহলে সে কি করছে, $1 সে আগে 84 টাকার মাল পাচ্ছিল, এখন কত পাচ্ছে, এখন সে মাল পাচ্ছে 94 টাকার। তার মানে কি, সে বেশি পরিমাণে মাল পাচ্ছে। তাহলে রপ্তানি কি পরিমাণ হবে? তাহলে রপ্তানি বেড়ে যাবে, কারণ যে টাকায় অবমূল্যায়নের আগে যে পরিমাণ মাল পাচ্ছিল, টাকার অবমূল্যায়ন হওয়ার ফলে সেই একই পরিমাণ ডলার বা একই পরিমাণ মুদ্রার মাধ্যমে সে বেশি পরিমাণ মাল পাচ্ছে, সুতরাং তার রপ্তানির পরিমাণ বাড়বে। সুতরাং এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাড়বে। এক্ষেত্রে একটা প্রশ্ন আমি করি, তাহলে টাকার অবমূল্যায়ন হলে দেশের আমদানি কি হবে? এটা কমেন্ট বক্সে জানান। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটাও ইন্ডিয়ান ইকোনমি থেকে। ভারতীয় শিল্পের লাইসেন্স রাজ কবে উঠে যায়? এখানে অপশান কী কী রয়েছে? 1988 সালে, 1991 সালে, 1992 সালে, 1996 সালে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে 1991 সালে। ভারতীয় শিল্পের লাইসেন্স রাজ উঠে যায় 1991 সালে। যদি এক্স্যাক্ট ডেটটাও জানতে চান, সেই ডেটটা হচ্ছে 24শে জুলাই। 1991 সালের 24শে জুলাই ভারতের শিল্পের লাইসেন্স রাজ উঠে যায়। লাইসেন্স রাজটা কী ছিল? 1991 সালের আগে যদি কোনো শিল্প গঠন করতে হতো বা কোনো নতুন ব্যবসায়ী সে শিল্প গঠন করতে চাইছে, তো তাকে এত রকমের লাইসেন্স নিতে হতো যে অনেক সময় শিল্প গঠন করা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যেত এই লাইসেন্সের চক্করে। যার জন্য 1991 সালে এই যে লাইসেন্স রাজ, যে কুখ্যাত লাইসেন্স রাজ ছিল, তার অনেকটা লাগু করে, লাইসেন্স প্রথাকে অনেকটা লাগু করে খুব সহজভাবে যাতে শিল্প গঠন করা হয় সেই চেষ্টা করা হয়েছিল। তাহলে শিল্পের লাইসেন্স রাজ কবে উঠে গিয়েছিল? 1991 সালে, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর আমরা জেনে নিলাম। এবার এখান থেকে আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রশ্নটা এইভাবে আসে যে 1991 সালে যখন ভারতীয় শিল্পের লাইসেন্স রাজ উঠে যায়, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তার উত্তর কি হবে? যেহেতু এই প্রশ্নটা আমরা আলোচনা করছি, সুতরাং ওই প্রশ্নটার উত্তরও আমাদের জেনে রাখা দরকার। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিম্হা রাও। অবশ্যই মনে রাখতে হবে, পি.ভি. নরসিম্হা রাও তখন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, জেনারেল সায়েন্স থেকে। সোডিয়ামকে কিসের মধ্যে সংরক্ষণ করা হয়? এখানে অপশান কী কী রয়েছে? অপশান এতে রয়েছে অ্যালকোহল, অপশান বিতে রয়েছে ডিজেল, অপশান সিতে রয়েছে পেট্রোল, অপশান ডিতে রয়েছে কেরোসিন। আগে আমরা দেখে নিই এর সঠিক উত্তর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কেরোসিন। সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়? তার কারণ হচ্ছে, সোডিয়াম হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু। এটি বাতাসের অক্সিজেন এবং আর্দ্রতার সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করতে পারে, এবং যার ফলে এটা দপ করে জ্বলে উঠতে পারে বা বিস্ফোরণ ঘটাতে পারে। এই কারণেই বাতাসের সংস্পর্শে যাতে সোডিয়াম না আসতে পারে, সেই জন্যই সোডিয়াম ধাতুটিকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান পলিটি থেকে। খুব সহজ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? এখানে অপশান রয়েছে 60 বছর, 62 বছর, 65 বছর, 66 বছর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর
65 বছর, অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়সে অবসর গ্রহণ করে। স্টুডেন্টদের কনফিউজ করার জন্য এখানে প্রশ্নটা অনেক সময় এইভাবে দিয়ে দিতে পারত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি না লিখে দিতে পারত কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করে। সেক্ষেত্রে কি হবে, স্টুডেন্টরা জানে সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়সে অবসর গ্রহণ করে, কিন্তু প্রশ্নে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাহলে কি আলাদা হবে? ব্যাস, সবাই কনফিউজ। দেখা গেল এখানে আর একটা অপশান দিয়ে দিল 68 বছর, তাহলে কি 68 বছর উত্তর হবে? স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতিও যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি, অন্যান্য বিচারপতিরাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং সবার ক্ষেত্রেই নিয়মটা এক, সবারই রিটায়ারমেন্টের বয়স বা অবসর গ্রহণের বয়স কিন্তু 65 বছর। এইভাবে কিন্তু স্টুডেন্টদের কনফিউজ করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও 65 বছর বয়সে অবসর গ্রহণ করবেন, ঠিক তেমনি সুপ্রিম কোর্টের অন্যান্য যে বিচারপতিরা আছেন তারাও কিন্তু 65 বছর বয়সে অবসর গ্রহণ করবেন। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এইভাবে কিন্তু স্টুডেন্টদের কনফিউজ করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে 1945 সালে, অপশন বি 1946 সালে, অপশন সি 1947 সালে, অপশন ডি 1950 সালে। এখানে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যদি উত্তরটা না জানা থাকে। অনেকে ভাবে কি ভারত তো 1947 সালে স্বাধীন হয়েছিল, তাহলে 1945 সালে বা 1946 সালে সংবিধান সভা গঠন হতে পারে না, এই ভেবে অনেকে ভুল উত্তর করে দিয়ে আসতে পারে। কিন্তু এর সঠিক উত্তর জানতে হবে। ভারতীয় সংবিধান সভা গঠিত হয়েছিল 1946 সালে, অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর, স্বাধীনতার আগেই ভারতীয় সংবিধান সভা গঠন হয়েছিল। এক্সাক্ট ডেটটাও আমাদের জেনে রাখতে হবে। এক্সাক্ট ডেটটা হচ্ছে 1946 সালের 6ই ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের 6 তারিখে। আমরা যতক্ষণ ভারতীয় সংবিধান সভা সম্বন্ধে আলোচনা করছি, সুতরাং এর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কটা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই পয়েন্ট কটা অন্তত অবশ্যই জেনে রাখতে হবে আমাদের। তো আমরা একটু আলোচনা করে নিই। ভারতীয় সংবিধান সভা কবে গঠন হয়েছিল বলে দিলাম। ভারতীয় সংবিধান সভার প্রথম সভা কবে হয়েছিল? প্রথম সভা হয়েছিল তার 3 দিন পরে, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখ, 1946 সালের 9ই ডিসেম্বর প্রথম সভা আয়োজিত হয়েছিল। এবং কোথায় আয়োজিত হয়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় আয়োজিত হয়েছিল? জায়গাটা হচ্ছে নিউ দিল্লি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এর সভাপতি কে ছিলেন? প্রথমে একজনকে অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়েছিল এবং পরে স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়েছিল। তাহলে আমাদের সবার আগে জানতে হবে অস্থায়ী সভাপতি কে ছিলেন। অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ। ডক্টর সচ্চিদানন্দ ছিলেন অস্থায়ী সভাপতি। তাহলে স্থায়ী সভাপতি কে ছিলেন? স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এইবার মাথায় প্রশ্ন আসতে পারে, ভারতীয় সংবিধান সভার স্থায়ী সভাপতি যদি রাজেন্দ্র প্রসাদ থাকেন, তাহলে ডক্টর বি আর আম্বেদকর কি ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান, অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এখানে কিন্তু স্টুডেন্টরা আবার কনফিউজ হয়, অনেকে ভাবে ভারতীয় সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, কিন্তু সেটা কিন্তু ভুল। এক্ষেত্রে ভারতীয় সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হয়, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং কার কাছে সংস্কৃত শিক্ষা লাভ করেছিলেন? হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিলেন সেটা মোটামুটি সবাই জানে, তিনি এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। কিন্তু হিউয়েন সাং কার কাছে সংস্কৃত শিক্ষা লাভ করেছিলেন এটা কিন্তু সব স্টুডেন্ট জানে না, অবশ্যই জেনে রাখতে হবে। এখানে অপশান কি কি রয়েছে? শিলভদ্র, গুণভদ্র, হেমচন্দ্র, শিলাদত্ত। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শিলভদ্র। চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং শিলভদ্রের কাছে সংস্কৃত শিক্ষা লাভ করেছিলেন। এখান থেকে আর কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, যে হিউয়েন সাং কোন শতাব্দীতে ভারতে এসেছিলেন? তিনি এসেছিলেন 7ম শতাব্দী। তিনি 630 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং তিনি ভারতে 15 বছর ছিলেন এবং 645 খ্রিস্টাব্দে তিনি চীনে ফিরে গেছিলেন। এবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি হয়ে যায়, যে হিউয়েন সাং কি শুধু সংস্কৃত শিক্ষা লাভ করতে এসেছিলেন, না আর কি উদ্দেশ্য ছিল?
তিনি যে ভারতে এসেছিলেন তার আর কি উদ্দেশ্য ছিল, সংস্কৃত শিক্ষা লাভের কারণ কি ছিল এবং তার উদ্দেশ্য কি ছিল? তার সবথেকে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্যটি ছিল সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে ধর্মগ্রন্থ, বিভিন্ন যে গ্রন্থ বা কিছু, সেগুলোকে সংগ্রহ করা এবং সেগুলোকে পরিদর্শন করা এবং সংগ্রহ করার উদ্দেশ্য নিয়েই তিনি ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায়? এখানে অপশন এতে রয়েছে স্টাডি অফ ফুডস, অপশন বিতে রয়েছে স্টাডি অফ লিকুইডস, অপশন সিতে রয়েছে স্টাডি অফ মোবাইল, অপশন ডিতে রয়েছে স্টাডি অফ পেন্ডেমিক। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্টাডি অফ ফুডস। ব্রোম্যাটোলজি বলতে বোঝায় স্টাডি অফ ফুডস। এখান থেকে আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে এই যে ব্রোম্যাটোলজি, এই ব্রোম্যাটোলজি কথাটা কোথা থেকে এসেছে? এই ব্রোমাটোলজি কথাটা এসছে গ্রিক শব্দ ব্রোমা থেকে, গ্রিক শব্দ ব্রোমা থেকে এসছে ব্রোমাটোলজি এই কথাটি। এবং এই যে ব্রোমা, এই ব্রোমা কথার অর্থ কি? গ্রিক অর্থে এই ব্রোমা কথার অর্থ হচ্ছে খাদ্য। এখান থেকেই এসছে ব্রোম্যাটোলজি এবং যার বলতে বোঝায় স্টাডি অফ ফুডস। পরবর্তী প্রশ্ন, গোপাল কৃষ্ণ গোখলে কোন শিক্ষাবিদ দ্বারা প্রভাবিত ছিলেন? এখানে অপশন কি রয়েছে? অপশন এতে রয়েছে লোকমান্য তিলক, অপশন বিতে রয়েছে দাদাভাই নৌরোজি, অপশন সিতে রয়েছে মহর্ষি অরবিন্দ, অপশন ডিতে রয়েছে রাজা রামমোহন রায়। আমরা কি জানি? গোপাল কৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু মানতেন। গোপাল কৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু মানতেন। কিন্তু এখানে প্রশ্ন রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে কোন শিক্ষাবিদ দ্বারা প্রভাবিত হয়েছেন, অর্থাৎ কাকে তিনি তার আবার গুরু মানতেন, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে তার গুরু মানতেন। এখানে অপশন চারটে রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দাদাভাই নৌরোজি। গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরোজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কেন? কারণ দাদাভাই নৌরোজির যে অর্থনৈতিক মতবাদ ছিল সেই মতবাদের প্রতি তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে দাদাভাই নৌরোজির যে ড্রেন থিওরি, অর্থাৎ ভারত থেকে ব্রিটিশরা কিভাবে ভারতের সম্পদ লুট করে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে এবং এই সম্পদ ড্রেন করার মাধ্যমে ভারতের মানুষ যে দিন দিন আরও দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে, এই যে থিওরি ছিল তার, অর্থনৈতিক থিওরি বা অর্থনৈতিক মতবাদ ছিল, তাতেই তিনি প্রভাবিত হয়েছিলেন। এবং তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন, তিনি দাদাভাই নৌরোজিকে বলেছিলেন বা সম্মান দিয়ে বলেছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজিকে কে বলেছিলেন? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এসছে। সেক্ষেত্রে উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এখানে অপশন কি রয়েছে? অপশন এতে রয়েছে শিক্ষা সংস্কার, অপশন বিতে রয়েছে অসহযোগ আন্দোলন, অপশন সিতে রয়েছে স্বদেশী আন্দোলন, অপশন ডিতে রয়েছে আর্থিক বাজেটের সমালোচনা। গোপালকৃষ্ণ গোখলে সম্বন্ধে পুরো বিস্তারিত আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এর সঠিক উত্তর করে আসতে পারবেন না। এই কারণে গোপালকৃষ্ণ গোখলে, পার্টিকুলার গোপালকৃষ্ণ গোখলের যে ইম্পর্টেন্ট পয়েন্ট বা তার জীবনের মধ্যে যে ইম্পর্টেন্ট দিকগুলো নিয়ে আলোচনা করা দরকার, সেগুলো নিয়ে একখানা নোটস বানানো হয়েছে। সেটা আমাদের স্কুল এডুকেশন চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি সেটা না দেখে থাকেন তো সেটা অবশ্যই দেখে নিন। গোপালকৃষ্ণ গোখলের সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং পরীক্ষায় যদি এই রকম ধরনের প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনারা যদি গোপালকৃষ্ণ গোখলে বা যে কোনো ব্যক্তিত্ব তার সম্বন্ধে ডিটেলসে না জানেন তাহলে কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবেন না। এখানে অপশন কি রয়েছে দেখে নিলাম আমরা। এখন যে জানতে হবে আমাদের এর সঠিক উত্তর কি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অসহযোগ আন্দোলন। গোপালকৃষ্ণ গোখলে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। কেন যুক্ত ছিলেন না এবার আসে প্রশ্ন। তার কারণ হচ্ছে অসহযোগ আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। কিন্তু গোপালকৃষ্ণ গোখলে মারা যান 1915 খ্রিস্টাব্দে, অর্থাৎ অসহযোগ আন্দোলন শুরু হওয়ার 5 বছর আগে 1915 খ্রিস্টাব্দে গোপালকৃষ্ণ গোখলের মৃত্যু হয়েছিল। এই কারণেই তিনি 1920 খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করতে পারেননি, কারণ তার মৃত্যু হয়েছিল। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশ কি নামে পরিচিত? এখানে অপশন কি রয়েছে? মালাবার উপকূল, অপশন বিতে রয়েছে কঙ্কন উপকূল, অপশন সিতে রয়েছে উত্তর সার্কেল, অপশন ডিতে রয়েছে করমণ্ডল উপকূল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কঙ্কন উপকূল। ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশ কঙ্কন উপকূল নামে
পরিচিত। এবং এই কঙ্কন উপকূলের মধ্যে কোন কোন জায়গা আসছে? এই কঙ্কন উপকূল মূলত ভারতের মহারাষ্ট্র ও গোয়া রাজ্য এবং কিছুটা কর্ণাটক নিয়ে হচ্ছে এই কঙ্কন উপকূল। কর্ণাটকের উত্তর দিকের কিছুটা অংশ নিয়ে এই কঙ্কন উপকূল। অর্থাৎ বোঝা গেল যে ভারতের পশ্চিম দিকের যে উপকূল তার উত্তর দিকে যে ৩টি রাজ্য আছে এইগুলোকে নিয়ে হচ্ছে কঙ্কন উপকূল। তেমনই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মালাবার উপকূল, করমণ্ডল উপকূল। মালাবার উপকূল কি? মালাবার উপকূল হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশের দীর্ঘ ও সরু উপকূলীয় যে সমভূমি এলাকা, সেই এলাকাকে বলা হয় মালাবার উপকূল। এবং এই এলাকায় কি কি রয়েছে? এই এলাকার মধ্যে রয়েছে কেরল রাজ্য এবং কর্ণাটকের রাজ্যের বেশ কিছুটা অংশ। কর্ণাটকের উত্তরের অংশটা কোথায় গেছিল? কঙ্কন উপকূলের মধ্যে, এবং দক্ষিণ অংশটা পড়ে যাচ্ছে মালাবার উপকূল, এবং কেরলের পশ্চিম দিকের পুরো উপকূলটাই পড়ছে মালাবার উপকূলের মধ্যে। আর একটা জেনে রাখা দরকার করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল হচ্ছে উল্টো দিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব অংশের বঙ্গোপসাগর সংলগ্ন অবস্থিত যে উপকূল, সেই উপকূল। এর মধ্যে তামিলনাড়ু রাজ্যের পুরো উপকূলটাই আসছে করমণ্ডল উপকূলের মধ্যে, এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের বেশ কিছুটা উপকূলীয় অংশ হচ্ছে করমণ্ডল উপকূলের মধ্যে। সুতরাং কোন জায়গায় কোন উপকূল, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, যে মালাবার উপকূল ভারতের কোন দিকে, কোন কোন রাজ্য। বিশেষ করে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে কেরল রাজ্য কোন উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এখানে এরকম দিয়ে দিতে পারে মালাবার, কঙ্কন, করমণ্ডল, এভাবে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে মালাবার উপকূল। এইরকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি? কঙ্কন উপকূল সম্বন্ধে, মালাবার উপকূল সম্বন্ধে, করমণ্ডল উপকূল সম্বন্ধে। যে কটা ইম্পর্টেন্ট সে কটা আমরা এখান থেকে জেনে নিলাম। নিম্নোক্ত কোন রাজ্যটি মায়ানমারের সাথে সীমানা স্পর্শ করেনি? এখানে অপশন কি কি রয়েছে? মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিকিম। সিকিম রাজ্যটি মায়ানমারের সঙ্গে সীমানা স্পর্শ করেনি। এছাড়া মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ 3টি রাজ্যই কিন্তু মায়ানমারের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। এখন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায় যে সিকিমের সঙ্গে তাহলে কোন কোন দেশের আন্তর্জাতিক সীমা স্পর্শ করেছে সিকিম? সিকিম মোট 3টি আন্তর্জাতিক দেশের সীমা স্পর্শ করেছে। সেই 3টি দেশ কি কি? সেই 3টি দেশ হচ্ছে চীন, ভুটান, নেপাল। এই রকম ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস দরকার, আর দরকার হচ্ছে ম্যাপ স্টাডি। যত ম্যাপ স্টাডি করবেন এরকম ধরনের প্রশ্ন খুব সহজে আপনারা উত্তর করতে পারবেন। সুতরাং ম্যাপ স্টাডি করুন, আর প্রচুর পরিমাণে এরকম ধরনের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করুন। নেক্সট প্রশ্ন, একটু সহজ প্রশ্ন। প্লেটো অফ হিজ ট্রাইব কাকে বলা হয়? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে গুরু অর্জুন, অপশন বি তে রয়েছে গুরু রামদাস, অপশন সি তে রয়েছে গুরু হরগোবিন্দ, অপশন ডি তে রয়েছে গুরু গোবিন্দ সিং। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুরু গোবিন্দ সিং। প্লেটো অফ হিজ ট্রাইব বলা হয় গুরু গোবিন্দ সিংকে। গুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায়ের কততম গুরু ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে গুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায়ের কততম গুরু ছিলেন। সেক্ষেত্রে উত্তর কী হবে? সেক্ষেত্রে উত্তর হবে 10ম গুরু। শিখ সম্প্রদায়ের 10ম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, এটাও সহজ প্রশ্ন, আশা করি আপনারা সবাই এর উত্তর পারবেন। কাকে ঐতিহাসিকরা দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়েছেন? এখানে অপশন কি কি রয়েছে? টিপু সুলতান, আলাউদ্দিন খলজি, দ্বিতীয় পুলকেশী, ফিরোজ শাহ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফিরোজ শাহ। ফিরোজ শাহকে ঐতিহাসিকরা দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়েছেন। নেক্সট প্রশ্ন, এটা জেনারেল ইন্টেলিজেন্স থেকে। এখানে কি কি আছে? 3, 9, 45, তারপরে কি সংখ্যা হবে সেটা দেয়া নেই, তারপর আছে 2835। আপনারা সবার আগে একটা কাজ করুন, ভিডিওটাকে পজ করুন, পজ করে আগে আপনারা এর উত্তরটা বার করার চেষ্টা করুন, তারপর দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি এর সঠিক উত্তর কি হবে। এর সঠিক উত্তর এইভাবে হবে। ধরুন এরকম ধরনের যদি প্রশ্ন আসে, আপনারা কি করবেন? 3 আর 9 এর মধ্যে ভাগ করুন, কত হচ্ছে? 3 × 3 9, 9 45কে 9 দিয়ে ভাগ করুন, কত আসছে? 5 9 45, অর্থাৎ 3 3 9, 9 5 45, অর্থাৎ 3 ছিল এখানে 3 দিয়ে গুণ হয়েছিল প্রথমে, এখানে 5 দিয়ে গুণ হয়েছিল। সুতরাং এবার সেই সিরিজ অনুযায়ী আমরা যদি হিসাব করি, তাহলে এবার নেক্সট আসে কি? 7 দিয়ে গুণ। অর্থাৎ 45কে আমরা যদি 7 দিয়ে গুণ করি,
তাহলে কত হবে? ৪৫কে আমরা যদি ৭ দিয়ে গুণ করি তাহলে হবে ৩১৫। কিন্তু ৩১৫ই এখানে সঠিক উত্তর তার কোনো মানে নেই। আমাদের আরেকটু এগিয়ে গিয়ে ভাবতে হবে। তাহলে ৭ দিয়ে ৪৫-এর সঙ্গে ৭ দিয়ে আমরা গুণ করে পেলাম কত? ৩১৫। তাহলে এবার ৩১৫-র সঙ্গে আমরা ৯ দিয়ে গুণ করব। ৯ দিয়ে গুণ করে আমাদের দেখতে হবে ২৮৩৫ আসছে নাকি। যদি আসে তাহলে আমরা বুঝে যাব যে ৩১৫ এখানে সঠিক উত্তর। দেখুন ৩১৫-র সঙ্গে ৯ গুণ করুন, দেখবেন ২৮৩৫ চলে আসছে। অর্থাৎ ৩১৫ এখানে সঠিক উত্তর, অপশান বি এখানে সঠিক উত্তর। এইরকম ধরনের প্রশ্ন আসলে এইভাবে কিন্তু উত্তর বার করতে হবে। এখানে আমি উত্তর বলে দিলাম, আর যারা ভিডিও পজ করে উত্তর করেছিলেন তারা অলরেডি উত্তর পেয়ে গেলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। ভিডিওগুলো আরও কীরকমভাবে বানালে আপনাদের সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর যে প্রশ্নটা আমি জিজ্ঞাসা করেছি একদম প্রথমে, যে টাকার অবমূল্যায়ন হলে দেশের আমদানি কী হবে? তার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেটা আমি দেখতে চাই কে কমেন্ট বক্সে সঠিক উত্তর করছে, এবং আমি তাদেরকে অবশ্যই রিপ্লাই করব। আর এখনো পর্যন্ত যারা এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।